স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি রাকিব আহমেদ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। সাবেক মন্ত্রী, আমলা, রাজনীতিবিদ সহ আরো শতাধিক ব্যক্তির নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন। দুদকের তালিকায় রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হচ্ছে এই তালিকা। এর আগে দুদকের আবেদনে ৯৭ জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশ ছেড়ে পালানোর প্রবণতা বেড়ে যায়। বিদেশে যাওয়ার চেষ্টাকালে এমন অন্তত অর্ধশত ব্যক্তি আটক হয়েছেন। গেল এক মাসে আদালতের নির্দেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ ৯৭ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। কিন্তু নজরদারি এড়িয়ে দেশ ছাড়তে সক্ষম হয়েছেন অনেকেই। রুইকাত্তা বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতে আনতে পেরেছে দুর্নীতি দমন কমিশন। তার দৃষ্টান্ত খুবই বিরল, এক্সেপ্ট এমন সিচুয়েশনে যখন কোনো উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, প্রাক্তন বা অতীত, যারা কোনো না কোনো কারণে ক্ষমতাবানদের সাথে, ক্ষমতাসীনদের সাথে হাতে বিরাট বাজানো হয়েছে, সেক্ষেত্রে আবার অতি তৎপরতা দেখা যায়, এবং সেটারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা সাম্প্রতিককালেও দেখেছি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিনই দুদকে জমা পড়ছে অসংখ্য অভিযোগ, যার অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি। গোয়েন্দারা বলছেন, অভিযুক্তদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি বিভিন্নভাবে সীমান্ত পেরোনোর তৎপরতা চালাচ্ছেন। যেখানে যা প্রয়োজন সেখানে অনুসন্ধান কর্মকর্তা কাজ করবে, এবং প্রত্যেক ক্ষেত্রে অনুসন্ধান কর্মকর্তাকে কমিশন নির্দেশ দেয় না, কমিশন তাকে দায়িত্ব দেয় যে তুমি অনুসন্ধান করো। সে অনুসন্ধান কি করবে আইনে বিধিতে বলা আছে, সেই আইন বিধি মোতাবেক সে অনুসন্ধান শুরু করবে, যেখানে যা দরকার সেখানে তা করবে। গেল এক মাসে অবৈধ সম্পদ, অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগে অর্ধশত মামলা করেছে দুদক, তবে গ্রেপ্তার করা হয়নি কাউকেই। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের। প্রয়োজনে অপরাধীদের গ্রেপ্তার করতে ও বাসাবাড়িতে তল্লাশি চালাতে পারবে, তবে কাউকে সাজা দিতে পারবে না। ২ মাসের জন্য এই ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে জারি করা প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির ১২-১ নম্বর ধারা অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে এই ক্ষমতা ব্যবহার করতে পারবেন সেনা কর্মকর্তারা। এই আদেশের ফলে সেনাবাহিনীর অভিযানে যাওয়ার ক্ষেত্রে এখন আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তার প্রয়োজন হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান আশা প্রকাশ করেন, সংস্কারের পথ ধরে দ্রুতই নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ। ৫ আগস্টের পর থেকে নতুন করে উজ্জীবিত বিএনপি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলের সমাবেশে যোগ দিতে মঙ্গলবার দুপুরের আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। তাদের হাতে হাতে ছিল ব্যানার, ফেস্টুন, মুখে স্লোগান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তবে ব্যর্থ না হতে সজাগ থাকতে হবে তাদেরও। সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। জরুরি সংস্কার কাজ শেষ করে এই সরকারকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। রাজনীতির গুণগত মান পরিবর্তন ও ভবিষ্যতের নেতৃত্বের জন্য নেতাকর্মীদের সব প্রলোভন উপেক্ষা করে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বহু বছর ধরে আন্দোলন করছে বিএনপি, কিন্তু নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে চায় না দলটি। বিএনপি নেতারা চান জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ফিরে আসুক দেশ পরিচালনার দায়িত্ব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। প্রকল্পের টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, ভয় দেখিয়ে বেশি দামের জমি কম দামে কেনা সহ নানা অভিযোগ উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, গত ১৫ বছরে দলীয় ক্যাডারদের দিয়ে তিনি এসব অপকর্ম করেছেন। অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাইছে সুশীল সমাজ। ২০০৮ সালের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক, পরে স্বাস্থ্যমন্ত্রী হন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জাহিদ মালেকের দাপটে চুপচাপ থেকেছে এলাকাবাসী। এখন একে একে উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নানা অপকর্ম। জাহিদ মালিক স্বপন সাহেব একদিন এখানে আসছিল, ওনার সাথে কথা বললাম। উনি বলে, মেহেন্দ্র সাহেব আপনি মালিক এখানে হেলিকপ্টারে আসবে? সেটা তো আমি জানি না, আমার মালিক বলছে এই জায়গায় এরকম পড়ে থাকবে। তারপরে কিছুদিন পরে আমাদের মালিকের নামে কেস। প্রকল্পের টাকা আত্মসাৎ, বালুমহল নিয়ন্ত্রণ, পরিবহনে চাঁদাবাজি, প্রতারণা ও ভয় দেখিয়ে কম টাকায় জমি কেনা সহ স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে নানা অভিযোগ আছে স্থানীয়দের। তারা বলছেন, এসব অপকর্ম তিনি করিয়েছেন দলীয় ক্যাডারদের দিয়ে। গড়েছেন 10 তলা ভবন, ডুপ্লেক্স বাড়িসহ বিপুল সম্পদ। প্রজেক্টের জমি জমা জোর করে কিনে নিচ্ছে, জোর করে বালি ভরাট করছে। নালি জমির, কৃষি জমি, 3 ফসলি জমি। ওনারা তো আমাদের ভয় দেখাইছে, বলছে যে পিছনেও নিয়ে যাইতেছি, সামনের জায়গাও নিয়ে যাইতেছি, তোমরা মাঝখানে পড়ে যাবা, ফ্যাক্টরি দিলে সমস্যায় পড়ে যাবা। পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে, ইনকাম করছে, এবং এই টাকা তাদের সাঙ্গপাঙ্গরা এরা ভাগবাটোয়ারা করে খাইছে। জাহিদ মালেক সম্পর্কে উঠে আসা এসব অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাইছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা সামনে যে সরকার আসবে, তারা যেন এই দুর্নীতির মূলোৎপাটন করতে পারে, আর ভবিষ্যতে যেন এই রকম দুর্নীতি আর না হয়। নির্বাচনী হলফনামা অনুযায়ী 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে 11.5 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে রাখার গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করবে গুম খুনের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও ভিন্ন মতের মানুষদের 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তির সন্ধানে গঠন করা হয় এই কমিশন। গুম নিয়ে তদন্ত কমিশনের সফলতা নিয়ে আশাবাদী বিশ্লেষকরা, কিছুটা স্বস্তিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। বিগত সরকারের গুমের তদন্তে গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিশন। 90 দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিশনকে। কমিশনের কার্যপরিধি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে গত 15 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। আমরা আশাবাদী যে আমাদের ফাইল আমরা পাবো। আমাদের 5 কমিটির সদস্য আমাদের কাছে কথা দিচ্ছে যে আমরা কাগজপত্র জমা দিয়ে যান, আমরা খুবই দ্রুত কাজ করতেছি ইনশাআল্লাহ। আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটক রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন এবং যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে এই কমিশনকে। আমি আশাবাদী এজন্যই যে যেহেতু এটা কোনো দলীয় সরকার নয়, প্রত্যেকটি গুম খুনের কিন্তু সুস্পষ্ট আমরা উত্তর পেতে পারি সরকার এ বিষয়ে কতটুকু আন্তরিক। এমন শক্ত আইন করতে হবে যেন ভবিষ্যতে এই গুম খুনের ব্যাপারে কেউ চিন্তা করার ধৃষ্টতা না পারে। মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা সহ সকল প্রকার সহায়তা প্রদান করবে, এছাড়া প্রয়োজনীয় ব্যয়ও বহন করবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে শাহাদাত নামে এক তরুণকে। গতরাতে কাটাসুরের গ্রিনভিউ হাউজিংয়ে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে প্রেম সংক্রান্ত বিরোধ। হামলার পর গুরুতর অবস্থায় শাহাদাতকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মরদেহ এখন রয়েছে হাসপাতালের মর্গে।
আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে যেটা আমরা জানছি যে হয়তোবা প্রেম ঘটিত কিছু থাকতে পারে, এরম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ নিহতের আত্মীয় স্বজন এখনো শোকে মোহমান, তারা কিছু তথ্য দিতে পারছে না। এলাকার আশেপাশের তথ্য কিছু পাচ্ছে, তেমন হতে পারে। আমরা সব দিক বিবেচনা করেই তদন্ত অব্যাহত রাখছি। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় হত্যা করা হয়েছে ব্যবসায়ী নূর হোসেন জুয়েলকে। স্বজনদের অভিযোগ, মোটরসাইকেলে এসে তাকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। তারা বলছেন পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধী এর কারণ, আর এর পেছনে রয়েছেন জুয়েলেরই ছোট ভাই জাকির। তাদের মধ্যে বাড়ির ভাড়া তোলা নিয়ে আগেও বিরোধ হয়েছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন গতরাতে কুনিপাড়ার নিজ বাসার সামনে আড্ডা দিচ্ছিলেন জুয়েল, তখনই হামলার মুখে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয় বাড়ির নিরাপত্তা রক্ষী ও তত্ত্বাবধায়ক। সেখানেই মৃত্যু হয় তার। আমার মেয়ে যে দেবর আর ও আমার ননসের ছোট ননসের 2 ছেলে, বড় ননসের হাজবেন্ড বা ওর আমার ননসটার সাথে জড়িত আছে, আর 2 ননস আর আমার মেজো দেবরটা জাকির আর ওর ছেলেরা আমার ননসের ছেলে। ওদের যে প্রপার্টিগুলো 2018 সালে ভাগ করা হয়েছে, ওইটা আবার 2023-এ মানে যে ভাইয়া মারা গেছে ওনার আর আমার হাজবেন্ডের প্রপার্টিগুলো আমাদের 2 বউকে আবার ওরা আমাদের কাছে দিয়ে দিচ্ছে আর কি। বেসিক্যালি এই কুন্দুল থেকেই আর কি সম্পর্কটা অনেক বেশি ডিস্টেন্স হয়ে যায়। 2023 থেকেই আর কি ওদের মানে এক ভাই যেখানে যায় ও যায় না এরকম। খুলনা বিভাগে এখনো লাইসেন্সকৃত 182টি অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা, শঙ্কা নাগরিক নেতাদের। তবে প্রশাসন বলছে মালিকদের অবস্থান ও অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুলনা মহানগর এবং জেলায় 2009 থেকে 5 আগস্ট পর্যন্ত মোট 2299টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরে 10টি লাইসেন্সের বিপরীতে কোনো অস্ত্র কেনা হয়নি। 486টি লাইসেন্সের মালিক অস্ত্র কিনেছেন, যার মধ্যে 1 নলা বন্দুক, 8টি 2 নলা বন্দুক, শর্টগান ও পিস্তল রয়েছে। 3 সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জমা পড়েছে 2117টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে খুলনা জেলার 182টি অস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা, বলছেন নাগরিক নেতারা। যৌথ বাহিনী সর্বোচ্চ পর্যায়ের ফোর্স, তাদেরকে মাঠে নামিয়ে যদি সেই অস্ত্র রিকভারি করা না যায়, তাহলে এটা তো আসলে আমাদের জন্য একটা নেগেটিভ বার্তা বহন করে এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। অস্ত্র উদ্ধার ও আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। যেহেতু 3 তারিখের মধ্যে জমা পড়েনি, সেগুলোর ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি যে এগুলো কোথাও জমা পড়ছে কিনা অথবা কেন জমা করে নেই, সেগুলো তথ্য নিয়ে আমরা এটা উদ্ধার করার জন্য অভিযানের জন্য আমাদের পরিকল্পনা আছে। যখন আমরা সমস্ত প্রসেস অ্যাডজাস্ট করব, সব জায়গা থেকে যদি নেগেটিভ রিপোর্ট আসে, তাহলে অস্ত্র আইনে যে আর্মস অ্যাক্ট অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করার কথা আইনানুগ, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। গত 15 বছরে লাইসেন্স স্থগিত করে অন্তর্বর্তী সরকার অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার সময় বেঁধে দিলেও অনেক প্রভাবশালী জমা দেননি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এইচএম শামীমুজ্জামান। শামীমুজ্জামান, এখনো উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার হয়নি, এগুলো উদ্ধারের সম্ভাবনা আসলে কতটুকু, কি বলা হচ্ছে এ বিষয়ে? দেখেন, খুলনা বিভাগে গত 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত অস্ত্রের লাইসেন্স হয়েছে 2299টি, আর এর মধ্যে জমা পড়েছে 2117টি, আর এখনো পর্যন্ত জমা পড়েনি 122টি। যে অস্ত্রগুলো জমা পড়েনি এর ভিতর ব্যবসায়ী রয়েছেন, আছেন রাজনীতিক, আছেন জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ে আমলাদের নিকটজন পরিবারের সদস্যদের অস্ত্র রয়েছে। অস্ত্র যদিও সরকারি হিসেবে এখনো পর্যন্ত 182টি অস্ত্র জমা পড়েনি, এরপরেও প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে অস্ত্র আসলে বিভিন্ন স্থানেই জমা দেওয়া যায় বা জমা দিয়েছে অনেকেই, সেই হিসেবগুলো যাচাই করা হচ্ছে, তথ্য যাচাই করা হচ্ছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আসলে কতগুলো অস্ত্র জমা পড়েনি সেই তালিকা করে
এবং এখনো যে পর্যন্ত আসলে যে 182টি যে অস্ত্র জমা পড়েনি তাদের অস্ত্রের মালিকদের অবস্থান এবং কোথায় আছে এবং তাদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং এরপরে যোগাযোগ করে যে সময় ব্যর্থ হবে এবং কেন অস্ত্র জমা দেওয়া হয়নি এবং কতগুলো অস্ত্র জমা দেওয়া হয়নি স্পষ্ট তালিকা করার পর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেই আমাদেরকে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, আমরা কথা বলেছি জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন, তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষ হওয়ার পরেই যে অস্ত্রগুলো জমা পড়েনি তাদের বিরুদ্ধে, সেই অস্ত্রের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অস্ত্র উদ্ধারের জন্য তারা অভিযান চালাবে। তবে এখানে একটা কথা কি বলে রাখি, আমরা যে অস্ত্রগুলো জমা পড়েনি এই বিষয়ে আমরা কিছু কথা বলেছিলাম বিশিষ্টজনদের সাথে, আমরা কথা বলেছিলাম সচেতন মহলের সাথে। তারা যেটা বলছেন, যে অস্ত্রগুলো জমা পড়েনি সে অস্ত্র উদ্ধারের বিষয়ে যদি এখনই অভিযান চালানো না হয় তাহলে ওই আগামীতে যে অস্ত্রগুলো জমা পড়েনি ওই অস্ত্র দিয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হতেও পারে, সেই শঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। এবং তারা যেটা বলছেন যে অস্ত্র উদ্ধারে এখনই প্রশাসনের জোরদার অভিযান প্রয়োজন এবং অস্ত্র উদ্ধারের অভিযানের জন্য যা যা করা প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে সেই পদক্ষেপ নিতে হবে। তবে প্রশাসন পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে অস্ত্র উদ্ধারে যেমন অস্ত্র মালিক কোথায় আছে তাদের অবস্থান যেমন নিশ্চিত করা হচ্ছে, অস্ত্রগুলো কোথায় আছে সেগুলো নিশ্চিত করা হচ্ছে এবং তারপরেই কিন্তু অভিযান চালানো হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। খুলনা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান। সারা দেশে কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনও পলাতক ৪৫%, ২,০০০-এর মধ্যে ধরা পড়েছে ১১০০। এছাড়া শীর্ষ সন্ত্রাসী জঙ্গি সহ আলোচিত ৪৩ আসামি জামিনে মুক্ত। মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশীবাজারে ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক মোতাহার হোসেন। জেলে হামলা ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। জুলাই আগস্টে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। জেল থেকে অনেক বন্দী পালানোর পাশাপাশি লুট হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ। এই ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। সার্বিক পরিস্থিতি নিয়ে পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন কারা মহাপরিদর্শক। জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় দেশের 5টি কারাগার থেকে ২,০০০-এর বেশি বন্দী পালিয়ে যায়। লুট করা হয় জেলখানার 94টি অস্ত্র, যার মধ্যে উদ্ধার হয়েছে 65টি। প্রতিটা যে কারাগারগুলোতে আমাদের বিশৃঙ্খলা হয়েছিল প্রতিটাতেই আমরা মামলা করেছি এবং মামলায় আসলে আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে পারি না, বিকজ এটা একটা ডিফারেন্ট টাইপের সিনারিও ছিল, বাট অজ্ঞাতনামা আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে সুইডেন আসলাম, পিচ্চি হেলাল সহ শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদের মধ্যে আলোচিত 43 আসামিকে কারাবিধি অনুযায়ী জামিন দেয়া হয়েছে। এছাড়া সারা দেশে অভিযানে গ্রেপ্তার 37 বন্দীর মধ্যে 9 জন পেয়েছেন ডিভিশন। 43 জন বন্দী যারা বিভিন্ন সময় লম্বা সময় ধরে আলোচিত বন্দী অথবা শীর্ষ সন্ত্রাসী বলেন যাই বলেন ওরকম ডেফিনেশনে, বাট ডেফিনেশন আপনাদের সাথে হয়তো আমাদের মিলবে না। আমাদের পেরিমিটারে আমরা যে ডেফিনেশন পেয়েছি এরকম 43 জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত জেলখানাগুলো সংস্কারের কাজ চলছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সেই সাথে পেশাগত দক্ষতা বিবেচনায় হবে পদায়ন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে প্রায় 1.5 মাস স্থবির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সরকারের পট পরিবর্তনের পর প্রতিদিনই কোনো না কোনো পক্ষ দাবি আদায়ে বিক্ষোভ করছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরা কঠিন হচ্ছে বলে মনে করেন শিক্ষা গবেষকরা। সরকারি বেসরকারি স্কুল কলেজের দেখভাল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কিন্তু 5 আগস্টের পর এটি যেন হয়ে উঠেছে আন্দোলনের মাঠ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ। এক এক পক্ষ অচল করে রাখছে নানা দাবিতে, কিন্তু এই সময়েই কেন এত অস্থিরতা? আমাদেরকে চরম বৈষম্যের শিকার করে তুলেছে, যে কারণে আমরা বাধ্য হয়েছি আজকে আন্দোলনে নামতে। শুধু দাবি আদায় না, শিক্ষা ব্যবস্থাকে উত্তরণের জন্য আমাদের এই আন্দোলন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে দিনভর আন্দোলনে আতঙ্কে থাকতে হয় কর্মকর্তাদের, স্বাভাবিক কাজও করতে পারছেন না তারা।
5 তারিখের পর সব দাবিগুলো যে আসে যে সেটা হলো যৌক্তিকও আছে, কিছু অযৌক্তিকও আছে, এবং আমার এখানে প্রতিদিন কয়েকশো লোককে আমি তাদের প্রশ্নের সম্মুখীন হই এবং তাদের আমি প্রশ্নগুলো শুনি এবং সমাধান করার চেষ্টা করি। যেগুলো নীতির মধ্যে পড়ে, নিয়মের মধ্যে পড়ে, আমরা সেই তাদের দাবিগুলো বা তাদের যে কে বলা যায় প্রাপ্যতা আমরা দেওয়ার চেষ্টা করি। দাবি আদায়ে ব্যস্ত না হয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন শিক্ষা গবেষকরা। অনেকেই নানাভাবে বঞ্চিত হয়েছেন, এখন দাবি করছেন, কিন্তু দাবি করলেও এই দাবিগুলো পূরণের জন্য তাদেরকে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এদিকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলি আতঙ্ক ভর করেছে অনেকের মধ্যে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুর ও চাঁদপুর কেবল এই দুই জেলাতে কাঁচা রাস্তা আছে ৩,৫০০ কিলোমিটারের উপরে, আর চুয়াডাঙ্গা পৌরসভার ভেতরে কাঁচা রাস্তা ১১৯ কিলোমিটার। এছাড়া শহরের বেশিরভাগ পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পর্যায়ক্রমে সব সড়ক উন্নয়নের আশা কর্তৃপক্ষের। শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর চর গ্রামের এই রাস্তাটির মতো জেলায় কাঁচা সড়ক আছে ১,৪০০ কিলোমিটার। এলজিডির অধীন এসব রাস্তা দীর্ঘদিনেও পাকা হয়নি। দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। ৭-৮ বছর বয়স হইতে আমরা বুড়া হয়ে গেলাম, কিন্তু আমরা রাস্তাটা এখনো পাইলাম না। ছাত্ররা স্কুলে যাইতে পারে না, মরিচ টরিচ কোনো কিছু বাজারও নিতে পারি না। এলজিডির কর্মকর্তারা জানান, বিভিন্ন প্রকল্পের আওতায় সব সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, প্রায় ৬০০ কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পটা যদি অনুমোদন হয় একনাকে, তাহলে এলজিডির যে ছোটোখাটো যে রাস্তাগুলি আছে, ভিলেজ রোড যেগুলি আছে গুরুত্বপূর্ণ, সেগুলি পাকা হয়ে যাবে। চাঁদপুরের লাউকড়া মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ, তবে পাকা হয়নি। জেলায় এলজিডির অধীন এমন কাঁচা সড়ক আছে ২,০০০ কিলোমিটারের উপরে। বৃষ্টি বাদল হলে এখান দিয়ে যাতায়াত করাটা অনেক কষ্টকর হয়ে যায়। রাস্তা এত খারাপ যে গাড়ি এদিকে সেদিকে হেলে দুলে, এরপরে গাড়ি থেকে নাইমা বড় বড় গর্তগুলো পার হইতে হয়। এদিকে চুয়াডাঙ্গা পৌরসভার ১৪৩ কিলোমিটার পাকা সড়কের অধিকাংশ খানাখন্দে ভরা, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা সাইকেল নিয়ে আসা যাওয়া করে, মানে ভাঙার কারণে অনেক সময় আমাদের ছাত্রছাত্রী মানে সাইকেল থেকে পড়েও যায়। ৩ জেলার এসব কাঁচা ও পাকা সড়ক উন্নয়নে এলজিডি ও পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, কর্তৃপক্ষ পর্যায়ক্রমে সব সড়ক উন্নয়নের আশ্বাস দিচ্ছেন, তো তারা আসলে অগ্রাধিকার ভিত্তিতে এটা করবেন কিনা এবং কোন সড়কগুলো আসলে অগ্রাধিকার পাবে? প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে এটা করবে কিনা? অগ্রাধিকার ভিত্তিতে এটা জি হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের মুক্তিযোদ্ধা যে সড়কটি রয়েছে এই সড়কটি আসলে যেই কারণে এটি বিলম্ব হচ্ছে, দীর্ঘ ১০ বছর ধরে কিন্তু এই সড়কটি পাকাকরণ হচ্ছে না, ম্যাকাডম করা রয়েছে। কিন্তু উপজেলা এবং জেলা যে প্রকৌশলী আমরা সেখানে খবর নিয়েছি, তাদের কাছে এই রাস্তাটির যে একটি কোড নাম্বার বসানো হয়েছিল সেটি কিন্তু তারা খোঁজ পাচ্ছেন না, যেহেতু দীর্ঘ বছর ধরে এটি এই বেহাল অবস্থায় পড়ে আছেন। তারা সম্প্রতি আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা নতুন করে এই রাস্তাটির ম্যাকাডম করার পর একটি কোড নাম্বার এলজিডি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেখান থেকে প্রস্তাবিত হয়ে আসলে নতুন বছর রাস্তাটির পাকাকরণ করা হবে। এই ইউনিয়নের যে ইপি চেয়ারম্যান রয়েছেন তিনি আমাদেরকে সেই বিষয়টি তিনি বলেছেন যে তারা সম্প্রতি রাস্তাটি জেলা উপজেলা পর্যায়ে যে ইঞ্জিনিয়ার প্রকৌশলী রয়েছেন তাদের সহ রাস্তাটি পরিদর্শন করেছেন। রাস্তাটি গুরুত্বপূর্ণ সড়ক এই জন্য যে এটি চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি এবং কচুয়ায় ৩ উপজেলার বর্ডার এলাকা। এখানের পার্শ্ববর্তীতে পূর্ব পাশে রয়েছে শাহরাস্তি উপজেলা, উত্তরে রয়েছে কচুয়া উপজেলা। এই তিনটি উপজেলার মাঝখানে কিন্তু এই লাউকড়া মুক্তিযুদ্ধ সড়কের যে একাংশ, এই সড়কের পাশে কিন্তু রয়েছে একটি মসজিদ এবং একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা, এবং এর আশেপাশে কিন্তু যে কয়টি হাই স্কুল রয়েছে এই রাস্তা দিয়ে এখানকার শিক্ষার্থীরা যাতায়াত করতে হয়।
এবং এখানে একটি কমিউনিটি সেন্টার রয়েছে। এই সবকিছু মিলিয়ে কিন্তু এখানে এই রাস্তাটির গুরুত্বপূর্ণ একেবারে অধিক প্রায় 10 গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে থাকেন। এই রাস্তাটি যদি পাকাকরণ করা না হয় তাহলে কিন্তু এই যে ঝড় বৃষ্টিতে যে খানাখন্দের রাস্তাটিতে একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠে। রাস্তাটির পাশে কিন্তু ইতিমধ্যে কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং মাটি সরে গিয়েছে। সেখানে আর মানে কয়েকদিন পর কিন্তু এইভাবে যদি বৃষ্টি এবং রাস্তাটি পাকাকরণ বা মেরামত সংস্কার কাজ না হয় তাহলে কিন্তু রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়বে। জি, চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আশুগঞ্জ সড়কের কাজ। 4 লেনে প্রকল্পের নির্মাণ শেষ না হওয়া এবং খানাখন্দের কারণে মরণ ফাঁদে রূপ নিয়েছে সড়ক। তবে জনদুর্ভোগের বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2025 সালের 30 জুনে। শুরু থেকেই নানা কারণে পিছিয়ে যায় প্রকল্পের কাজ। 3টি প্যাকেজে সড়কের উন্নয়ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে মাত্র 50% কাজ। আশুগঞ্জ গোলচত্বর থেকে তন্তর এলাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় 4 কিলোমিটার অংশ অতি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ ভ্যান উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সরকার পতনের পর প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা চলে যায়। এতে থেমে গেছে কাজ। এখন সাময়িক মেরামতের প্রয়োজন 15 কোটি টাকা। এই 4 কিলো রাস্তাকে মেরামত করার জন্য কিছু মেশিনপত্র ভাড়া করে আমরা সাময়িকভাবে চেষ্টা করতেছি এবং এই 4 কিলো রাস্তা স্থায়ীভাবে মেরামত করার জন্য আমরা রাজস্ব খাত বা ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের মাধ্যমে করানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। এদিকে নিয়মিত বেতন না পাওয়ায় নিরাপত্তা রক্ষীরাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এতে চুরি হচ্ছে নির্মাণ সামগ্রী। গত মাসের বেতনই দিছে না, এখনো ফোন দেই, টেলিফোনে ধরে না। তো এখন এই সিকিউরিটির দায়িত্ব এটা কে পালন করবে? এইগুলা মাল চুরি হইতেছে, রাত্রেবেলা চুরি হইতেছে, দিনের বেলা চুরি হইতেছে। সড়কটির বাকি কাজ শেষ করতে মন্ত্রিপরিষদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, এই 4 লেনের সড়ক আসলে নির্মাণ কাজ যেহেতু শেষ হয়নি, এটা কি রকম আসলে ঝুঁকি তৈরি করছে, আর এটা কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা কবে নাগাদ আবার কাজ শুরু হবে? জি, আপনি এই সড়কটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত এই যে বিদ্যমান যে মহাসড়ক আছে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়ক, সেটিকে সম্প্রসারণ করে ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে। সেই প্রকল্পের কাজ যখন চলমান অবস্থায় তখনই গত 10ই অক্টোবরে এখানকার যে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এফকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তাদের এখান থেকে চলে যান নিজের দেশে। এরপর থেকে কিন্তু এই কাজটি বন্ধ আছে। বন্ধ থাকার ফলে যেটি হয়েছে যে এই সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে বড় ধরনের খানাখন্দের সৃষ্টি হয়ে একটি অবর্ণনীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং একটি বলতে গেলে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। এই কারণে যে এই সড়কের যেখান দিয়ে 4 লেনটি হচ্ছে, এই সড়ক দিয়ে কিন্তু কুমিল্লা সিলেট এবং বৃহত্তর ময়মনসিংহ, আমি যদি বলি বৃহত্তর সিলেটের সকল যানবাহন এই পথ দিয়ে কিন্তু চলাচল করে। আপনি জানেন যে 2 দিন আগে অনেক এখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু খুবই একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল এবং দীর্ঘ সময় এখানে একটি যানজট লেগে থেকে ঘন্টার পর ঘন্টা এখানে যানজটের সৃষ্টি হয়। কিন্তু এই সড়কের কয়েকটি পয়েন্টে শুধু 4 কিলোমিটার, সর্বমোট 4 কিলোমিটার অংশে বিভিন্ন পয়েন্টে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এই সড়কটি একটি মানে আতঙ্কের নামে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন সড়ক। তো এখন যেটি হয়েছে যে এখানে নিয়ে স্থানীয় প্রশাসন এটি নিয়ে উদ্বিগ্ন এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বারবার দৃষ্টি আকর্ষণ করছেন যে সড়কটিকে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য।
আমি এই যে এখানকার যিনি প্রকল্প ব্যবস্থাপক আছেন শামীম আহমেদ, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনো এই প্রকল্পের কাজ কবে শুরু হবে সেটি কিন্তু এখনো নিশ্চিত নন তারা। ভারতীয় ঠিকাদার বা তাদের লোকজন আসলে এই কাজ শুরু হবে, তবে তারা কবে আসবেন সেটি এখনো তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে গত কিছুদিন আগে অর্থ উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু এই ঠিকাদারি মানে এই যে কাজ চলমান কাজ চলবে সেটি জানিয়েছেন। তারপরেও কিন্তু এখনো এখানকার যে স্থানীয় যে মানে বাংলাদেশ পক্ষের যারা ব্যবস্থাপনা এখানে আছেন তারা কিন্তু এখনো নিশ্চিত নন যে এই ঠিকাদাররা কবে আসবেন। ফলে এই দুর্ভোগও কবে লাঘব হবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। এর পাশাপাশি এখানে যে অস্থায়ীভাবে মেরামতের যে একটি চিন্তা ভাবনা করা হয়েছিল সেটিও কিন্তু কোনো অগ্রগতি নেই। এই কারণে অগ্রগতি নেই যে ভারতীয় এখনো নিশ্চিত নন যে আসলে কবে নাগাদ কাজ শুরু হতে পারে। আশুগঞ্জ আখাউড়া সড়কে ভোগান্তির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাভেদ রহিম ব্রাহ্মণবাড়ী। লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে বরিশালের সাতলা বিলে ভিড় করছেন বিভিন্ন অঞ্চলের পর্যটক। বিস্তীর্ণ জলাভূমিতে ফুটে থাকা শাপলার রূপে মুগ্ধ তারা। নয়নাভিরাম এই বিল ঘিরে সেখানে পর্যটক বান্ধব অবকাঠামো গড়ে তোলার দাবি স্থানীয়দের। বরিশালের উজিরপুরের শাপলা বিলে যেন চলছে লাল শাপলার রাজত্ব। ৫,০০০ একরের বিস্তীর্ণ এই বিলে ফুটে আছে লাখো শাপলা। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিনে হাজির হচ্ছেন কয়েকশো পর্যটক। ফুলের রাজ্যে নৌকায় ভ্রমণ আর ছবি তোলার আনন্দে মুগ্ধ দর্শনার্থীরা। শাপলা বিলের কথা আগে অনেক শুনছি, তো এখন আসার পরে ভালো লাগতেছে আর দেখতেছি শাপলা ফুল। একদম ভরে উঠছি, প্রায় 4টা বাজে। অনেক কষ্ট হয়েছে, তারপরেও দেখার পরে আনন্দটা অনেক আনন্দ। তবে অনুন্নত যোগাযোগ ও বিশ্রামের সুব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয় পর্যটকদের। তাই এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন অনেকে। দূর থেকে পর্যটক আসে, পর্যটকদের থাকার মতো কোনো সুব্যবস্থা কিংবা তাদের কোনো দেখভাল সুবিধা অসুবিধা এগুলো জানানোর মতো কোনো স্থানীয় কোনো প্রশাসন ব্যবস্থা নাই। রাস্তাঘাট সুন্দর করে দিবে সরকার, এবং এসে একবারে ট্রলারে এসে যদি দেখে ঘুরাই নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো ভালো হয়। এরই মধ্যেই পর্যটকদের জন্য কিছু অবকাঠামো নির্মাণ সহ উন্নয়ন কাজ শুরুর কথা জানালেন জেলা প্রশাসক। কোনো সুবিধা ছিল না, তো জেলা প্রশাসন এটা উদ্যোগী হয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে এখানে কিছু পর্যটকদের জন্য অবকাঠামো নির্মাণ সহ সুযোগ সুবিধা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। শাপলা বিলে শাপলা ফোটে সারা বছরই, তবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেখা যায় সবচেয়ে বেশি। এই 3 মাস শাপলা বিক্রি ও পর্যটকদের নৌকা ভাড়া দিয়েই জীবিকা নির্বাহ করে প্রায় 3000 পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।